मेरे ख्वाबों मेरे ख्यालों की रानी, किसी दिन बनेगी हमारी कहानी। मेरे ख्वाबों मेरे ख्यालों की रानी, किसी दिन बनेगी हमारी कहानी। मेरे बेखुदी ये कसम मैंने ली, प्यार में एक पल मेरी जा तुझे है पाना। ओ जाने जाना, ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जाने जाना, ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকে হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্রে কেবল ওই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেওয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবু শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সম ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দিবে না। কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে, তাদের মধ্যে কথা হয় না বললেই চলে। আর যদি কখনো সামান্য বাক্যালাপ হতো, তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাজরাতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ, ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বই তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মৌনতাটুকু হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরো বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়তো, ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সে ভালো লাগা থেকে জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রের বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রর আগে থেকে পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন। সে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদির বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এ নিয়েই তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সাহেরা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের ছিমছাম আর সুখী পরিবার। বিকেলে তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। রীতি একা ছাদে দাঁড়িয়ে আছে। 3 তলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতে হৃদির পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেগে বসলো। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা, যাকে দেখা মাত্র হৃদির হৃদস্পন্দন আরো এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতোই চুপচাপ, ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশে হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনেরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন, কিন্তু শুভ্রর সেদিকে কোনো প্রক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভেতরে বন্দী হয়ে আছে। বউ, আচমকা এই শব্দের হৃদি একদম আঁতকে উঠল, বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল, কি রে, এত ভয় পেলে কেন? কোন জগতে ছিলি শুনি?
হৃদি নিজের বুকের ওপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধুকপুকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পাইয়ে দিয়েছিলে আমায়। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে, আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি। আমি কি আর তোকে আনন্দ যাওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়াই যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান গলায় বলল। এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সবকিছুতে এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে নিজের মা সাহিরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল। আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগেই রেদিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে। সাহিরা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা রেদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন, যা তো মা, তো শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি, বাকিরা যে যার কাজে ব্যস্ত। তুই একটু দিয়ে আয় তো, দেরি করিস না, না হলে ছেলেটা আমার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলে সাহিরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতে হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু করাঘাত করে হালকা গলায় বলল, আসবো ভাইয়া? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হৃদি গলাটা একটু চড়িয়ে আবারও বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখলেও রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। শুভ্রের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। হৃদি কফি ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়িয়ে যায়। হৃদি আর চোখে তাকাতেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, তার শরীর ভেজা, চুল থেকেও টপ টপ করে পানি পড়ছে। হৃদি মুহূর্তের জন্য স্থির হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। হৃদির নাকে শুভ্রের গায়ে সাবান আর শ্যাম্পুর একটা ঘ্রাণ আছড়ে পড়ল। শুভ্র সরাসরি হৃদির সামনে তড়ি বাজিয়ে শান্ত গলায় বলল, আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? হৃদিকা একদম থতমত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁ ঝাঁ করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ওই আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে, যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতে হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে পড়ে যেতে লাগলো। শুভ্র হৃদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে ওর কোমর জড়িয়ে ধরলো। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ্রের ভেজা চুলের হিমশীতল পানি টপ টপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বিচ্ছে। হৃদি শিউরে উঠে চোখ খুলল। ও দেখল শুভ্রকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে ধরে আছে। শুভ্র কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হৃদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল। আসলে ভাইয়া, হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ্র। আবারও রাগী গলায় ধমক দিয়ে বলল, জাস্ট গেট আউট, বের হয়ে এখান থেকে। শুভ্রের রুক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো।
ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ফুলে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখলো। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকলো না, কফির কাপ হাতে নিয়ে গটগট করে বেলকনির দিকে চলে এলো। বেলকনির রেলিংয়ের শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো, হোয়াট রবিশ! এই মেয়েটাকে আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ আর মাত্র 2 দিন পর বিয়ে। কাজিনেরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। হৃদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতো রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনেরা নাছোড়বান্দা, সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে। কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সহজরে করাঘাত করে বললেন, শুভ, দরজা খোল, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহামাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না, সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গাম্ভীর্যপূর্ণ পরিস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনেরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল। কিন্তু হৃদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? উঠবি না? হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমায় কি তোদের সবার ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাব জাতির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, রিদি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসেই পড়েছে। এমনিতেই এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলেই সমস্যা হবে। হৃদির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সে নড়তেও ভুলে গেছে। হৃদিকে এভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি, নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভ্রের পাশের সিটে গিয়ে বসলো। বসার সাথে সাথেই শুভ্রের শরীরে সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য হৃদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করলো না, সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে। কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে, এমন মনে হচ্ছে। শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সোরায়া নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকে দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রের গাড়ি থেকে সবাই নামলো, রীতিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনে শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল, ও ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করল,
তুমি কাল আমার ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে। শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্রর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে ভঙ্গিতে বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে যাই। বলে নেহা এক প্রকার জোর করেই শুভ্রের হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু ওর সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতো বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলেও হৃদি তখনও প্রবেশ পথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছিয়ে আছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মতো। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে, আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটায় যে অন্য কোথাও পড়ে আছে। সবাই দু হাতে কেনাকাটা করলেও হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, রিধি, তুই ওভাবে চুপচাপ কেন? সবাই তো যার যা মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। হৃদি কোনো মতে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো। আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছু কেনার প্রয়োজন নেই আমার। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবিয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি, কিছু লাগবে না মানে? শপিং এ এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বায়নাক্কা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বলতো? হৃদির সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কিনো তো। বলে হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার। এই আলোকসজ্জা, শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড়, সবে যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে। তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাছে দেওয়ালের ওপারে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন হয়? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? আজ কেন সে অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সে নোনা জল মুছে ফেলল যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে হৃদির চোখ আটকে গেল ওপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির ওপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তারই জন্য তৈরি। কিন্তু পরক্ষণেই এক রাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিচ্ছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে? লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্য চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রের ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতে সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির ওপর। সে খেয়াল করলো হৃদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সে শাড়িটিকে দেখল। হৃদির চোখে সে তৃষ্ণা, শুভ্রের চোখ এড়ালো না। হৃদিকে ওভাবে তৃষ্ণার্থ চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল,
ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম, তবে হ্যাঁ শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলেই হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল। প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শার্টটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতেই নেহা এক প্রকার ছো মেরে সেটা শুভ্রের হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ভ্রু নাচিয়ে বলল। হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল। আরে না নেহা, এটা। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া দুবার খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল। ওয়াও, দিস শাড়ি জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বলছো। শুভ্র নিজের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে বলতে চাইল। নো নেহা, লিসেন টু মি। এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা শানসিদা খান হাজির হলেন। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন। আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তে শাড়িটা নিজের কাঁধের উপর মেলে ধরল এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল। মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। শানসিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রের দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ্র, তোমার চয়েস আছে মানতেই হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রের ইচ্ছে করছিল চিৎকার করে বলতে এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরে প্রবল বিরক্তি চেপে রাখল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টইটম্বুর হয়ে শুভ্রকে বলল। শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও। আই এম কামিং ইন আ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বেস্টেদের দেখিয়ে আসি। ওরা নিশ্চয়ই ওই শোরুমে আছে, দেখলে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। বলে নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। শানসিদা খানও মেয়ের আনন্দ দেখে মুচকি হাসি দিয়ে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দত্তে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল। লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারার যা অবস্থা, মনে হচ্ছে সামনের যাকে পাবে তাকে কাঁচা গিলে খাবে। সে কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবল নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রেজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন। কর্মচারীটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেয়ার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল। নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাক ইট রাইট নাও, ফাস্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল। শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজলো সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব রাগ ওলট পালট করেও সে শাড়িটা পেল না। মানে কালেকশনটা শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে। ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্রের মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারের কাচের ওপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল। আই সেড নো, আমার নীল শাড়িটাই চাই। এখনই ব্যবস্থা করে দিবি, নাহলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব।
শুভ্রের অগ্নিমূর্তি দেখে কর্মচারীটা গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট। আমি আমাদের অন্য সব আউটলেটে খবর নিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সে শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রের মেজাজ সপ্তমে। শুভ্রের মেজাজ যখন সপ্তমে, ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্তত করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরল। তার চোখে এখন একটা জেদ যে নীল শাড়িটা হৃদির পাওনা, সেটা সে হৃদির হাতেই তুলে দিবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে বলল, আসলে আই এম রিয়েলি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে মুচকি হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার, ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য। না হলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে তা আগে কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি রীতির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টা দীর্ঘ লড়াই শেষে শুভ্র সে কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এ শাড়িটা নেহার চোখে পড়া মানেই আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্রই সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পুরে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই এম নট অবলাইজড টু অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আদিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভেবা চেকা খেয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহা চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনও তুমি আমার স্ত্রী, আর হবে কিনা সেটা সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথায় শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সিন্স আই এম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়ে ছাড়বো, দেখে নিও। শুভ্র আর একটা শব্দ খরচ করলো না। সে খুব ভালো করে জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরো বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারাদিনের খাটাখাটুনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। হৃদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারাদিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, হৃদি তখন এক টুকরো খাবার মুখে তোলেনি।
সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের উপরে চরম অবহেলা সব মিলিয়ে হৃদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কু ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পেছন ফিরে তাকালো, আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। হৃদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে হৃদির নিথর দেহটা আগলে ধরল। সে হৃদির মাথাটা নিজের হাঁটুর ওপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, হৃদি, হৃদি, কি হয়েছে তোর? ওপেন ইউর আইস। চোখ খোল হৃদি। শুভ্রের গলার আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সাহেরা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে, হৃদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবে হা করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার, দ্রুত। ইকবাল এহসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে আসলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতে সে তড়িঘড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানি ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটা হৃদির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতে এসে দেখল তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্থিরতা নিয়ে তাকিয়ে আছে। হৃদির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এমন পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদি ঘোর কাটতে অনুভব করলো সে শুভ্রের হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রের হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আপু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কি করে। শুভ্র তখনও হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। তুই আজকে সারাদিন কিচ্ছু খাস নাই, তাই না? কারণ তুই শরীর দুর্বল হলে তুই জ্ঞান হারাস। হৃদি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবলো, শুভ্র ভাইয়া কি করে জানলো? আমার এই পার্সোনাল সমস্যার কথা তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়, শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে আসে, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটা বাইরের কেউ তো জানে না। তবে শুভ্র ভাইয়া এটা জানলো কি করে? হৃদিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছিস শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানার সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে হৃদির দিকে তাকিয়ে বলল, কি রে রিধি, কিছু খাসনি মানে? শুভ্র এসব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথে খেতে বসলে? হৃদি মাটির উপর বসে কাঁদছে। সে অপরাধ বোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করলো। না না, আমি খেয়েছি। বাকিটুকু বলার আগে শুভ্র সবার সামনে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো কথা নেই। হৃদি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যা বলিস? লজ্জা করো না বড়দের সামনে এইভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, রিধিকে আর কিছু বলিস না। ছোট মানুষ, ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে। এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। হৃদি দু হাতে মাটির উপর ভর দিয়ে টলমলো পায়ে দাঁড়াতে চেষ্টা করলো।
কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্র গতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাঁজা করে তুলে নিল। হৃদি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবে শুভ্রের গলা জড়িয়ে ধরল। হৃদির কান্না ভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দৃঢ় পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধন অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড়বে না। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রুমাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর উপরের কষ্টটাই দেখলেন শুভ্র ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণায় আর আপনাকে না পাওয়ার শোকে তিলে তিলে মরে যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্র চোয়াল শক্ত হয়ে রইল। একবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকল সামলে বাড়ির ভেতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবিয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসলো। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো। তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ। এটা তোর। বলে সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভ্রুনাচি কৌতূহলী গলায় বলল, কি রে, খুলে দেখ, শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের ওপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধড়ফড় করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো আর মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি! বলে মিহি এক প্রকার ছো মেরে হৃদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির ওপরে নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ি জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এক্ষুনি শুভ্র ভাইকে গিয়ে ধরবো। এটা কোন ধরনের বিচার? কিন্তু হৃদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনেই তাকে চড় মারলো, সে মানুষটা আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে এটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে। এই অতি গোপন খবরটাই বা শুভ্র জানলো কিভাবে? হৃদির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কূল পাওয়া যায় না। রাত 12টা। শুভ্রের চোখে ঘুম নেই। সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার স্থির দৃষ্টি দূরের নিকশ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মুচকি হাসি ফুটল। সে ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো সুন্দর তুমি। তোমার এই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলে শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি। হৃদি নিচ থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দুই হাত তখনও সেই নীল শাড়িটায় মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে।
যে শুভ্র ছোটবেলা থেকে তাকে শুধু কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি, আজ সেই মানুষটাই একদম হুট করে তার আজন্ম লালিত এক চিলতে শখ পূরণ করে দিল। শাড়িটার রেশমি জমিন হৃদির আঙ্গুলের ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা দিচ্ছে, কিন্তু হৃদির ভেতরটা আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। শাড়িটা পেয়ে হৃদির মনে এক বিন্দু আনন্দের হিল্লোল বয়ে গেল না, কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। এ এসেছে তার সেই শুভ্র ভাইয়ার কাছ থেকে, যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি পরতে পরতে ভালোবেসেছে। অথচ সেই মানুষটাই এখন অন্য কারো হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজার প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকের না হয়ে কয়েক মাস আগে হতো, তবে হয়তো হৃদি খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলত। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষত বিক্ষত হৃদয়ে লবণের ছিটা দেওয়ার মতো মনে হচ্ছে। হৃদি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটা ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগ সামলাতে না পেরে সে বিছানায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর অবরুদ্ধ, বুক চিরে আসা এক একটা দীর্ঘশ্বাস যেন রুমের বাতাসকে ভারী করে তুলল। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, জানেন শুভ্র ভাই, আপনি এই শাড়িটা দিয়ে আমায় এক ফোঁটাও খুশি করতে পারেননি, বরং আপনি আমায় আরো ভয়ঙ্কর এক যন্ত্রণার গহ্বরে ফেলে দিয়েছেন। কেন বারবার আমায় এইভাবে টেনে ধরেন আপনি? কেন আমায় শান্তিতে মরতেও দেন না? হৃদির মনে হচ্ছে এই শাড়িটা কোনো বস্ত্র নয়, বরং এক টুকরো জীবন্ত বিষাদ। হৃদি খুব সাবধানে শাড়িটা বিছানার একপাশে রাখলো। তার হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। সে ধীর পায়ে আলমারির কাছে গিয়ে নিজের ব্যাগ থেকে পুরনো কিছুটা বিবর্ণ হয়ে আসা একটা ডায়েরি আর কলম বের করে আনলো। এই ডায়েরিটা তো কেবল কাগজ আর কালির সমষ্টি নয়, এটা হৃদির জীবন খাতা। কবে প্রথম সে কিশোরী মনে শুভ্র নামক ঝড়ে প্রবেশ ঘটেছিল, কবে শুভ্র প্রথম তাকে কড়া গলায় ধমক দিয়ে শাসিয়েছিল, আর কবে অতি সঙ্গোপনে শুভ্র তার দিকে আর চোখে তাকিয়েছিল, তার প্রতিটি মুহূর্তের সাক্ষী এই ডায়েরি। আগে মন খারাপ হলে হৃদি এই ডায়েরির পাতাগুলো উল্টে শুভ্রের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো পড়তো আর আপন মনে খিলখিল করে হেসে উঠত। কিন্তু আজ এই ডায়েরির পাতায় কোনো আনন্দের স্মারক লেখা হবে না। আজ কলমের প্রতিটি আঁচড়ে ফুটে উঠবে এক গভীর বিষাদের উপাখ্যান। হৃদি পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু বাইরে ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। কলমটা হাতে নিয়ে সে যখন ডায়েরির প্রথম পৃষ্ঠাটা উল্টালো, তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল বড় বড় অক্ষরে লেখা সেই বাক্যটি, আমার প্রিয় সুদর্শন পুরুষ শুভ্র ভাই। লেখাটার উপর হাত বোলাতেই হৃদির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সাদা কাগজের ওপর আছড়ে পড়ল। কালিটা একটু লেপ্টে গেল, ঠিক যেমন হৃদির সাজানো স্বপ্নগুলো এখন লেপ্টে একাকার হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে আজকে তারিখটা লিখল। তার মনে হচ্ছে কলমটা যেন আজ অনেক ভারী হয়ে গেছে। কলমটা ছোঁয়াতেই তার হাত দুটো প্রবলভাবে কেঁপে উঠছে। আজ কালি রংটা যেন তার চোখের পানির সাথে মিশে আরো গাঢ় হয়ে যাচ্ছে। সে তার মনে সবটুকু আরতি ঢেলে লিখতে শুরু করলো, প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই, আজ লিখছি আপনাকে। কিন্তু এ তো আমার নতুন কিছু না। আপনাকে নিয়ে লেখা এটা আমার পেশা নয়, আমার নেশা। হ্যাঁ, আপনি আমার নেশা। কিন্তু এই নেশাটা আজ যে আমার বুকের যন্ত্রণায় পরিণত হলো। আজ যেই ডায়েরি আর যেই কলম দিয়ে লিখছি, সেই জিনিসগুলো আগে আনন্দের মুহূর্তে লিখতাম। এই কালির দাগগুলো সুখের গল্প ফুটিয়ে তুলতো, কিন্তু এই কালি আজ আনন্দের না। আজ সে এক বুক চিরে আসা রক্তক্ষরণের কথা লিখব। আপনি জানেন শুভ্র ভাই, আপনার ওই পাথরের মতো চুপ থাকাটা বড্ড ভালোবাসি আমি। মনে হয় আপনার ওই মৌনতার মাঝেই আমার পুরো পৃথিবী লুকিয়ে আছে। আপনার ওই গভীর চোখের দিকে তাকালে আমি হৃদয়ে আমার বেঁচে থাকা সবটুকু সুখ খুঁজে পাই। আপনার ওই গম্ভীর মুখের দিকে তাকালে আমি আমার অস্থির বুকে প্রশান্তি পাই। কিন্তু সেই শান্তিগুলো যে আজ বালুচরের মতো আমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার দিকে তাকালে আমি এখন শান্তি না, বরং তীব্র যন্ত্রণা পাই। আর মাত্র 2 দিন, তারপর আপনি হয়ে যাবেন অন্য কারো। আপনার নামের সাথে, আপনার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে যাবে অন্য এক নারীর অস্তিত্ব। পৃথিবীর মানুষ বদলে যাবে, সময় আপন গতিতে চলে যাবে, কিন্তু এই হৃদির কি হবে? সে কি আপনাকে ভুলতে পারবে?
পারবে না, কারণ ভালোবাসার মতো ভালোবাসা চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না। আর আমার ভালোবাসা তো শরীরের নয়, একদম আত্মার গভীর থেকে। তাহলে আমি কিভাবে ভুলবো আপনাকে? জানেন শুভ্র ভাই, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব লোক লজ্জা ভুলে আপনায় জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আই লাভ ইউ শুভ্র ভাই। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আপনার শাসনের চরটা আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু অন্য কারো হয়ে যাওয়ার আঘাতটা আমি সইতে পারছি না। আজ আমি বড় অসহায়, আমি হেরে যাচ্ছি নিজের ভালোবাসার কাছে শুভ্র ভাই। আমি আপনাকে নিয়ে আর লিখতে পারছি না, আমার হাত কাঁপছে, মনে হচ্ছে এই বুঝি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আচ্ছা শুভ্র ভাই, আমি যদি সব ছেড়ে আপনাকে বলি, চলেন না? আপনি আর আমি মিলে বহু দূর কোথাও চলে যাই, যেখানে লোকচক্ষুর অন্তরালে আমাদের একটা ছোট্ট ঘর হবে, সেখানে আমাদের ছোট্ট একটা স্বপ্নের সংসার হবে। আপনি কি আমায় নিয়ে সত্যি চলে যাবেন? আমায় নিয়ে কি বাঁধবেন সুখের ঘর? আমি কি একটা বার আমার মনের সবটুকু আকুতি আপনার সামনে বলে দেখব? কিন্তু আমার যে অতটুকু সাহস নেই। আজ আমি হেরে যাচ্ছি, আমার নিজের ভালোবাসার কাছে মুখ ফুটিয়ে বলতে পারছি না আমি আমার এই যন্ত্রণার কথা। শুভ্র ভাই, আমি আর লিখতে পারলাম না আপনাকে নিয়ে আজ বেশি কিছু। কলমের কালি হয়তো আপনাকে নিয়ে লেখায় ফুরালো না, তার আগেই ফুরিয়ে এলো আমার শক্তি। তবু মনের অন্তর থেকে বলবো, চিরজীবন সুখী হন আপনি। আমি না হয় আমার ভালোবাসার যন্ত্রণায় পুড়ে ছায়া হয়ে পড়ে রইলাম এক কোনায়। দিদি ডায়েরির ওই ভেজা পাতায় একদম শেষ প্রান্তে কাঁপা কাঁপা অক্ষরে বলল, আপনার নামের নীল বেশি নীল হয় এক মেয়ে, রিদি। লেখাটা শেষ করে হৃদি কলমটা টেবিলের উপর ছেড়ে দিল। তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে। ডায়েরিটা বন্ধ করার শক্তিটুকু নেই। সে অঝরে কাঁদতে কাঁদতে ওই খোলা ডায়েরির ওপরেই মাথা রাখলো। চোখে জলে কাগজের কালি আরো কিছুটা লেপ্টে গেল। রাতের নিস্তব্ধতায় শুধু তার ফুপিয়ে কাদার শব্দটাই শোনা যাচ্ছিল। সে জানে না এই লেখাগুলো কোনোদিন আলোর মুখ দেখবে কিনা, নাকি এই বিষাদের সাক্ষী হয়ে শুধু এই ডায়েরিটাই থেকে যাবে। সকাল সকাল চৌধুরী বাড়িটা একদম উৎসবে সাজিয়ে সেজে উঠেছে। বাড়ির চারপাশ বর্ণিল আলোকসজ্জা আর ডেকোরেশনে ভরে উঠেছে। মেয়েরা দল বেঁধে আড্ডার মাঝে একে অপরের হাতে মেহেদি দিচ্ছে। রীতি চুপচাপ সবার সাথে বসে আছে। যত সময় যাচ্ছে ততই তার বুকটা ফেটে আসছে। সে ভাবছে আর মাত্র একদিন পর তার এই প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে। হঠাৎ চৌধুরী বাড়িতে প্রবেশ করলো দুইজন যুবক, শুভ্রের বন্ধু রিফাত আর দুর্য। দুজনেই এসে বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করে সোজা শুভ্রের রুমে আসলো। শুভ্র তখন নিজের মতো বিছানায় বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। রিফাত সোজা শুভ্রের পাশে বসে তার কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, কি রে নতুন জামাই, এত সাত সকালে কিসের মিটিং করছিস? স্টপ টকিং রবিশ। কখন এসেছিস সেটা বল। এই তো মাত্রই আসলাম। নিচে যা অবস্থা শুরু হয়েছে তা দেখে তো মনে হচ্ছে পুরো এলাকা মাথায় উঠবে। কিন্তু হবু বর রুমে বসে ল্যাপটপ টিপছে, এই দৃশ্য তো এর আগে কখনো দেখিনি। কেন, বর কি ল্যাপটপ টিপতে পারে না? পারে, কিন্তু বিয়ের আমেজ ছেড়ে এই সাত সকালে ল্যাপটপ নিয়ে বসে থাকাটা কোন ধরনের রসিকতা? শুভ্র বিছানা থেকে উঠে ধীর পায়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে নির্লিপ্ত গলায় বলল, আই হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে, তোরা বস, আইল বি ব্যাক ইন আ মিনিট। শাহিরা চৌধুরী নাস্তার ট্রে সাজিয়ে নিয়ে আসলেন সব মেয়েদের মাঝে। কিন্তু সবার হাতে মেহেদি দেখে শাহিরা চৌধুরী কিছুটা বিপাকে পড়ে বললেন, এ কি, তোরা তো সবাই মেহেদি দিয়ে ফেলেছিস, এখন এই নাস্তার ট্রে কার হাতে দিয়ে উপরে পাঠাই বলতো? আমু, রিদিকে দাও, ও এখনো মেহেদি পড়েনি। শাহিরা চৌধুরী হৃদির হাতের দিকে তাকিয়ে দেখলেন সত্যি হৃদি এখনো মেহেদি পড়েনি। তিনি কিছুটা অবাক হয়ে ভ্রুকুচকে বললেন, কি রে রিদি, তুই মেহেদি পরিসনি কেন? সবাই তো হাসাহাসি করে পড়ছে। এমনি পড়িনি মামি, পরে কোনো এক সময় পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই নাস্তার ট্রেটা নিয়ে শুভ্রের রুমে দিয়ে আয়। বলে শাহিরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে হৃদির হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। হৃদি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। সে খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা তার ধড়ফড় করছে। সে দরজায় মৃদু করাঘাত করে নিচু স্বরে বলল, আসবো ভাইয়া? আসো, শুভ্র রুমে নেই।
হৃদি খুব সন্তর্পণে নিজের অস্তিত্বকে যেন ছোট করে মাথা নিচু করে রুমে প্রবেশ করলো। হৃদিকে দেখা মাত্রই রিফাতের দৃষ্টি যেন স্থির হয়ে আটকে গেল হৃদির ওপর। হৃদির সেই মায়াবী চেহারার বিষণ্ণতা রিফাতকে মুহূর্তেই মুগ্ধ করল। হৃদি ধীর পায়ে এগিয়ে এসে বিছানার উপর নাস্তার ট্রেটা সন্তর্পণে রাখলো। তার হাত দুটি হালকা কাঁপছে। নিচু স্বরে সে বলল, মামি আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছেন। বলি হৃদি কোনো মতে নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সে পা বাড়াতে রিফাত কিছুটা আগ্রহ নিয়ে বলে উঠল, এই মেয়ে দাঁড়াও, তুমি কি শুভ্রের কাজিন লাগো? হৃদি দরজার দিকে এক পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এলো। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, চুলগুলো হালকা ভেজা, কিছুটা কপালে এসে লেপ্টে আছে। রিফাতকে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে আর রিফাতের কথা শুনে শুভ্র বেশ বিরক্ত হলো। সে হাতের তোয়ালিটা একপাশে ছড়ে ফেলে অত্যন্ত কর্কশ আর ঠান্ডা গলায় রিফাতকে বলল, Why are you so interested? That's none of your business, রিফাত। ওর পরিচয় জেনে তোর কি কাজ? রিফাত একটা বাঁকা হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে টিপ্পনি কাটলো। পরিচয় জানতে হলে কি কোনো কারণ লাগে নাকি? আমি তো ভাবছি তোর ওই সুন্দরী কাজিনটাকে পটানো যায় কিনা। সূর্য হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক পলক তাকিয়ে ফাজলামি করে বলল, তুমি কে গো সুন্দরী? আমার এই বন্ধুর অচল মনটা তো দেখছি তুমিই কেড়ে নিলে। কোথায় তোমার বাড়ি বলে দাও না সুন্দরী, কাল এই ঘটক নিয়ে হাজির হব তোমার বাড়ি। হৃদি দরজার চৌকাঠের কাছে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা দুলছে। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। তার ফর্সা মুখটা রাগে একদম রক্তবর্ণ হয়ে গেল। সে সিংহ গর্জনে ফেটে পড়ল। দ্যাট ইজ এনাফ, রিফাত আন্তর্য, অনেক হয়েছে। এইটা তোদের ফাসলামি করা জায়গা না। শুভ্রের এই রণমূর্তি দেখে রিফাত আর তুর্য দুজনেই একদম কুকড়ে গেল। তাদের মুখে আর কোনো রা কাড়ল না। হৃদি ভয়ে একদম কেঁপে উঠল। শুভ্র এবার হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় চিৎকার করে বলল, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তামসা দেখছিস? বের হরুম থেকে। গেট আউট অফ মাই রুম রাইট নাও। শুভ্রের কর্কশ কণ্ঠস্বরের ধমকে ভয়ে হৃদি এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতেই তোরজোর শুভ্রের সেই অগ্নিশর্মা মুখের দিকে তাকিয়ে কিছুটা ভড়কে গেল। তবুও পরিবেশ হালকা করতে টিপ্পনি কেটে বলল, রিল্যাক্স শুভ্র, তুই যেভাবে ধমক দিয়েছিস মেয়েটাকে, ও তো ভয়ে একদম কুকড়ে গেছে। না মানে আমাদের ধমক দিয়েছিস, আমরা তো বড় মানুষ, হজম করে নিয়েছি, কিন্তু মেয়েটা তো পিচ্ছি। ওইটুকুনি মেয়ে তোর এই সিংহ গর্জন কীভাবে সামলাবে? এখন গিয়ে দেখ, আন্টির আঁচল ধরে ফুপিয়ে ফুপিয়ে তোর নামে নির্ঘাত নালিশ দিচ্ছে। শুভ্র ভাই আমাকে ধমক দিয়েছে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে হাতের ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, তোদের মতো থার্ডলেস নাও। হৃদিকে আমি যতটুকু চিনি, ও ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আর ওকে কি আমি আজই ধমক দিয়েছি নাকি? মেয়েটা যখন থেকে নাকে নলক পড়া শুরু করেছে, তখন থেকে আমার ধমক খেয়ে বড় হচ্ছে। কোনোদিন কারো কাছে আমার নামে বিচার দেয়নি। আর এখন তো অনেকটা বড় হয়েছে, এখন বিচার দিবি কোন দুঃখে? তোদের মতো গোবর মার্কা বন্ধু যে কেন শুধু আমার কপালে জুটলো কে জানে। সূর্য আর রিফাত পাল্টা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে শুভ্র গদগদ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে শ্লেষ মিশিয়ে বলল, I'm going down. If you guys want to come, then join me. আর আসতে না চাইলে রুমে বসে মেডিটেশন করো। শুভ্রের এই সপাট উত্তরের পর আর কথা বাড়ানোর সাহস পেল না তুর্য আর রিফাত। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে হট্টগোল শুনতে পাচ্ছে। চারিদিকে হলুদ আর মেহেদির আমেজ, আত্মীয় স্বজনের বাড়িটা গম গম করছে। শুভ্র নিচে নামতে তার পিছু পিছু রিফাত আর তুর্যও নামলো। তারা একদম ছায়ার মতো শুভ্রের পেছনে এসে দাঁড়ালো। ড্রয়িং রুমে তখন মেয়েদের মেহেদি আর আড্ডার আসর পুরো জমে উঠেছে। হঠাৎ রিফাত সে আড্ডার দিকে তাকিয়ে বেশ উচ্চ স্বরে মেয়েদের উদ্দেশ্যে বলে উঠল, এই যে আপারা, খালারা, চাচিরা, শুধু কি তোমরা মেহেদি লাগালেই হবে? বরের হাতে মেহেদি কে দেবে? ও বুঝেছি, কোথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের দশা হয়েছে ঠিক তেমন। রিফাতের এমন কথা শুনে মিহির রেগে একদম বোম হয়ে গেছে। সে মেহেদি দেওয়া হাতটা ঝাড়া দিয়ে ঝংকার দিয়ে বলে উঠল, ওই
মিয়া, আপনি কোন চ্যাটাং চ্যাটাং মুরব্বি যে এইসব ডিসকাস্টিং কথা বলছেন? আমাদের কোন দিক দিয়ে আপনার চাচি খালা মনে হলো? হ্যাঁ, রিফাত মোটেও দমে যাওয়ার পাত্র নয়। সে দাঁত বের করে একগাল হেসে বলল, আরে মেয়ে রাগ করো কেন? না মানে তোমাদের কাউকে তো চিনি না, কে কার কি হয় তাও জানি না। রাস্তাঘাটে অপরিচিত কারোর সাথে দেখা হলে তো আমরা সম্মান দিয়ে আন্টি চাচি বা খালা বলি। তোমরাও তো আমার কাছে অপরিচিত, তাই ওটাই বললাম। দুজনের কথা কাটাকাটি শুনে শুভ্র মেজাজ হারিয়ে দুজনকেই ধমক দিয়ে বলল, স্টপ ইট, একদম চুপ। তোদের যেখানে সেখানে গিয়ে সিনক্রেট না করলে পেটের ভাত হজম হয় না। বলে শুভ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে চলে যেতে চাইল, কিন্তু রিফাত তো নাছোড়বান্দা। সে এক ঝটকায় শুভ্রের হাত টেনে ধরে দাঁত বের করে হাসল। কই যাস? তোর বিয়ে আর তুই হাতে রং ছোঁয়াবি না তা তো হতে দেব না। এই দুর্য ধর তো একে, আজকেও মেহেদি না দিয়ে কই যায় আমিও দেখি। শুভ্র হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কর্কশ গলায় বলল, তোদের দিতে ইচ্ছে করছে তোরা দে, বাট আই ওয়ন্ট টাচ দিস গার্বেজ। আই হ্যাভ নো ইন্টারেস্ট। কিন্তু তুর্য আর রিফাত এক প্রকার গায়ে জোরে শুভ্রকে বাজা কোলে করে টেনে নিয়ে মেয়েদের আড্ডার মাঝখানে সোফায় ধবাস করে বসিয়ে দিল। তুর্য বিজয়ী হাসি দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে ঘোষণা করল, এই যে সুন্দরীরা, তোমাদের মধ্যে কে সব থেকে স্পেশাল ডিজাইন পারো? আমাদের এই কাঠখড়টা বরটার হাতে একটা খসা নকশা তুলে দাও তো। ওকে চেপে ধরে রাখার দায়িত্ব আমাদের। শুভ্র সোফা থেকে ওঠার জন্য ধস্তাধস্তি শুরু করলো। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল? ছাড় বলছি আমাকে। তোদের এসব গু আমি হাতে লাগাবো না, তোরা লাগা। রিফাত শুভ্রের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরে হেসে কুটি কুটি হয়ে বলল, ব্যাস ব্যাস, এই গুই আজকে তোর হাতের তালুতে লেপে দেব। একদম চুপচাপ বস দুলহা সাহেব। শুভ্র চরম বিরক্তি আর গাম্ভীর্য নিয়ে সোফায় পাথরের মতো বসে রইল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধলেও মেহেদি দিতে গিয়ে। বাড়ির সব মেয়ে ইতিমধ্যে হাত রাঙিয়ে ফেলেছে, কারো হাতই এখনো পুরোপুরি শুকোয়নি যে শুভ্রের হাতে নকশা করে দেবে। সবারই ইতস্তত ভাবনার মাঝে শুভ্রার মনে পড়ে গেল হৃদির কথা। হৃদি এখনো মেহেদি ছোঁয়ায়নি, আর ও যে কত নিখুঁত মেহেদি দিতে পারে তার শুভ্রার ভালোই জানা। শুভ্রা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে রিফাত আর তুর্যের উদ্দেশ্যে চটপটে গলায় বলল, আপনারা ভাইয়াকে ছাড়বেন না, একদম ধরে রাখবেন। আমি দিদিকে ধরে নিয়ে আসছি। শুভ্রা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষে ছাদে গিয়ে দেখল হৃদি রেলিং ধরে একদম নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্রা কোনো কথা না শুনে এক প্রকার জোর করে হৃদিকে টেনে নিচে নিয়ে আসতে লাগলো। হৃদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এভাবে টেনে এসে কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? শুভ্রা কোনো জবাব না দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, শুভ্র ভাইকে এই মেহেদি পরিয়ে দিতে। আমাদের সবার হাতে মেহেদি, হাত খালি নি যে ভাইয়াকে পরিয়ে দেব। তুই দিসনি, তাই আগে ভাইয়াকে পরিয়ে দিয়ে তারপর তুইও পরে নিস। শুভ্র নামটা শোনা মাত্র হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর সেই হার্টবিট আবার ড্রাম বাজানো শুরু করেছে। যে মানুষটার সামনে গেলে সে ভয়ে কাঠ হয়ে যায়, আজ তার হাতের উপর হাত রেখে সে মেহেদি পরিয়ে দিবে। ভাবতে হৃদির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সে শুভ্রাকে মানা করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু শুভ্রা তখন পুরো অ্যাকশন মোডে। সে একটানে হৃদিকে ভিড়ের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে সরাসরি শুভ্রের ঠিক সামনে টুলে বসিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, একদম চুপচাপ, কোনো কথা না বলে ভাইয়ার হাতে একটা সুন্দর ডিজাইন করে দে। হৃদি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করলো। সে অনুভব করলো শুভ্রের সেই তীক্ষ্ণ আর গভীর চাহনিটা সরাসরি তার উপর নিবদ্ধ। শুভ্র সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসলেও তার চোয়াল তখনও শক্ত। হৃদি কাঁপা কাঁপা হাতে মেহেদির কোণটা তুলে নিল। সে নিচু হয়ে খুব সাবধানে শুভ্রের সেই শক্ত আর চওড়া হাতের তালুটা নিজের বাম হাতের তালুর উপর রাখল। শুভ্রের শরীরে সে চেনা তীব্র পুরুষালী উত্তাপ মুহূর্তে হৃদির শরীরের ভেতর বিদ্যুতের মতো খেলে গেল। শুভ্র এবার হৃদির একদম চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত অথচ এক অদ্ভুত ভারী গলায় বলল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার হাতে যেন কোনো হেজিবেজি দাগ না পড়ে, আদারওয়াইজ ইউ নো মি। শুভ্রের সে শীতল কণ্ঠের হুঁশিয়ারি শুনে হৃদির বুকটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের শরীরের কাঁপুনি দমন করার চেষ্টা করে অত্যন্ত জড়সড় হয়ে মেহেদির কোণটা ধরল। তার ফর্সা আঙ্গুলগুলো কাঁপছে, ঠিকমতো নকশা ফুটে উঠছে না।
হৃদির কেবলই মনে হচ্ছে সামান্য এদিক ওদিক হলেই শুভ্র সবার সামনে আবার সেই অপমানজনক ধমকটা দিবে। এক বুক আতঙ্ক আর মনের গভীরের একরাশ চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে কেবল যান্ত্রিকভাবে নকশা করে চলল। ধীরে ধীরে মেহেদি দেওয়া শেষ হলো। শুভ্র নিজের হাতে তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাকই হলো। অগোছালো মনে কাজ হলেও নকশাটা বেশ শৈল্পিক আর নিখুঁত হয়েছে। শুভ্র প্রশংসার সূচক কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রা পেছন থেকে বাজ পাখির মতো শুভ্রের কাঁধ চেপে ধরে দুষ্টুমি করে বলল, কই যাও ভাইয়া? মেহেদি যেহেতু দিয়েই ফেলেছো, তাহলে হবু ভাবির নামটাও লিখে রাখো, এটাই তো নিয়ম। শুভ্র হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে কড়া গলায় বলল, ছাড় আমায়, ইটস টোটালি ইউজলেস। ওইসব নামটাম লেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু কে শোনে কার কথা? শুভ্রা নাছর বান্দার মতো শুভ্রের হাতটা ধরে আবার হৃদির সামনে পেতে ধরল। তারপর হৃদির দিকে তাকিয়ে হাতের তালুর একটা নির্দিষ্ট খালি জায়গায় দেখিয়ে হুকুম দিল, এই দিদি, এখানে একদম সুন্দর করে নেহা নামটা লিখে দে তো। মুহূর্তের মধ্যে হৃদির পৃথিবীটা যেন থমকে গেল। তার মনে হলো বাতাসে অক্সিজেন ফুরিয়ে আসছে। যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুবতারা মেনে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকে জীবনের সবকিছু ভেবেছে, আজ নিজের কাঁপা কাঁপা হাতে সেই পরম প্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। এই যন্ত্রণা কতটা তীব্র তা কেবল হৃদি দমড়ে মুচড়ে যাওয়া মনটাই জানে। হৃদি আবারও শুভ্রের সেই তপ্ত হাতটা নিজের হাতের উপর তুলে নিল। চোখে নোনা জল অনেক কষ্টে চোখের কোণেই আটকে রেখে দাঁতে দাঁত চেপে সে অতি কষ্টে যখন এ অক্ষরটা লিখতে শুরু করলো, ঠিক তখনই ঘটল কাণ্ড। তুর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। সে আচমকা ধাক্কায় শুভ্রের পুরো হাতটা হৃদির হাতের উপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে হাতের তালু সব মেহেদি লেপটে একাকার হয়ে গেল। শুভ্রের অসম্পূর্ণ নাম আর হৃদির হাতের তালু দুটোই এখন কালচে রঙে মাখামাখি। হৃদি ধরফরিয়ে পিছিয়ে দাঁড়ালো। শুভ্র নিজে নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে গর্জে উঠল, What the hell did you just do? এটা কি করলি তুই? তুর্য নিজের পাজায় হাত বুলিয়ে ব্যথায় কুকড়ে গিয়ে বলল, আই এম রিয়েলি সরি ম্যান। আমি বুঝতে পারছি না কি হলো। আমার মনে হলো কেউ আমার পাজায় একদম জ্যান্ত কোনো চিমটি কেটেছে, আর আমি সেই যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়ে ফেলেছি। রিফাত একদম আকাশ থেকে পড়ার ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলল, চিমটি? তোকে আবার এই ভিড়ের মধ্যে কে চিমটি কাটলো? সবাই তো যে যার মতো ব্যস্ত। তুর্য চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে আর নিজের পাজা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে। আমার পাজায় এখনও মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা তো কেউ আপনার ধারে কাছেও যায়নি, তাহলে হঠাৎ আপনাকে চিমটি মারার শখ কার জাগবে? এই ভর দুপুরে আপনার উপর জিন পড়ে আসর করলো নাকি? শুভ্রার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার ধৈর্য বজায় রাখতে পারল না। সে এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা ঝরছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির সাথে বলল, তোরা জাস্ট ডিসকাস্টিং। তোদের এই সস্তা ফাজলামের কোনো সীমা নেই। হাতের তালুতে নোংরা মেহেদি লেগে না থাকলে এখনো তোদের সবকটার গালে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলে শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিফা, তুর্য আর বাকি সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুভ্রের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তুর্য এখনো হতভম্ব। তার মাথায় কাজ করছে না যে আসামিটা আসলে কে। সে নিশ্চিত কেউ একজন তাকে একদম মুখ্যম সময়ে চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটা কে সেইটা সে ধরতে পারছে না। হৃদি এখনো ড্রয়িং রুমে সেই কোনায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতের তালুতে শুভ্রের হাতের সেই তপ্ত মেহেদি লেপটে একাকার হয়ে আছে। তার বুকের ভেতর তখনও এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। শুভ্র নিজের রুমে ঢুকেই রাগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে গিয়ে ঢুকলো। পানি ছেড়ে সে সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালুটা ধুতে লাগলো, কিন্তু মেহেদির গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে জেদ ধরে বসেছে।
কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র বুঝলো এই দাগ এখনই উঠবে না, অন্তত কয়েকটা দিন তাকে এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িটা যেন এক আলোময় স্বপ্নপুরীতে পরিণত হলো। প্রকাণ্ড বক্সের গানের তালে তালে পুরো বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত কাঁপছে। বাড়ির সামনের বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের এক রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশ রঙিন আলো আর কাঁচা ফুলের গন্ধে এমনভাবে সাজানো হয়েছে যেন বাস্তবের মাটিতে কোনো এক পরিরাজ্য নেমে এসেছে। শুভ্রা থেকে শুরু করে বাড়ির সব মেয়েরা আজ হলুদ সবুজ কম্বিনেশনে সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে হাতে বানানো গাঁদা ফুল আর কাঁচা হলুদের গয়না। পার্লার থেকে আসা রূপটান শিল্পীরা তাদের ঘষে মেজে এক একজন অপার্থিব সুন্দরী বানিয়ে দিয়েছে। পুরো বাড়িতে হাসির রোল, আনন্দের হিল্লোল। কিন্তু এই মহা উৎসবের মাঝেও একজন নিজেকে একদম আড়াল করে রেখেছে, সে রীতি। সবাই রঙের উৎসবে মেতেছে। হৃদি তার ঘর অন্ধকার করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে সাজেনি। গায়ে হলুদের এই উজ্জ্বল হলুদ রংটা পরার সাহস তার হয়নি। সে শরীরে জড়িয়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের সাধারণ গাউনে। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনী ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদা সিধাভাবে গুছিয়ে নিয়েছে সে। সাজবে কি করে? হৃদি তো এ বাড়ির সে অভাগী মেয়ে, যে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্বে গেঁথেছে, আজ তারই বিয়ের দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে সে অন্য এক নারীকে আসীন দেখবে, অন্য কারো হাতের ওপর হাত রেখে শুভ্র কবুল বলবে। খোদা, এই দৃশ্য কল্পনা করাটাও যে কতটা যন্ত্রণার, তার হৃদির বুকের ভেতর ধকধক করতে থাকা কলিজাটা প্রতি মুহূর্তে জানান দিচ্ছে। শুভ্রা হৃদিকে কোথাও না পেয়ে হন্তদন্ত হয়ে তার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। উৎসবের বাড়ি এত আলো যেন এই একটি দরজা এসে থমকে গেছে। শুভ্রা অবাক হয়ে তড়িঘড়ি করে রুমে এসে রুমের লাইট অন করে দিল। হঠাৎ আলোর ঝলকানিতে হৃদি চোখ দুটো ছোট করে ফেলল। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা হৃদির এই হতশ্রী দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে বলল, তুই এখনো এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস? নিচে সব শুরু হয়ে গেছে, তুই কি রেডি হবে না? হৃদি নিজের ভেতরের হাহাকারটুকু আড়াল করে একটা ম্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রার হলুদ সবুজ শাড়ি আর ফুলের গয়নায় তাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। হৃদি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে, তোকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। শুভ্রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে হৃদিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে প্রায় চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি পাগল হয়ে গেছে? এই গায়ে হলুদে কেউ এমন ম্যারে নেভি ব্লু গাউন পরে? পাগল নাকি তুই? হৃদি নিজেকে শান্ত রেখে খুব নিচু গলায় বলল, আরে না, আসলে আজ আমার কেন জানি একদমই সাজতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এইভাবে সাদাসিধেভাবে চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্রী নয়। সে ঝড়ের বেগে এগিয়ে এসে হৃদির হাত খপ করে ধরে ফেলল। জেদি গলায় বলল, আমরা পরবো শাড়ি আর তুই পরবি গাউন। তা আমরা কিছুতেই হতে দিব না। আমরা যেহেতু শাড়ি পরেছি, তোকেও শাড়ি পরতে হবে, এটাই ফাইনাল কথা। হৃদি কিছু একটা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তার আগে শুভ্রা তাকে হ্যাঁচকা টানি রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লিয়ে চিল্লিয়ে মিহি আর পাখিদের ডাক দিল। হৃদির এই সাদামাটা রূপ দেখে মিহি আর পাখিও যেন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই মিলে হৃদিকে ঘিরে ধরল। হৃদি বারবার বলছে যে সে শাড়ি পরবে না, কিন্তু কে শোনে কার কথা। তারা জোর করে টেনে হিচড়ে হৃদিকে সাজানো রুমে নিয়ে গেল। আসলে মুহূর্তটা এমনই, যখন কাজিনীরা সবাই নানি বাড়ি এক হয়, তখন কে কি পরবে আর কে সাজবে না তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই তো কাজিনদের আসল পরিচয়। হৃদিকে এক প্রকার জোর জবরদস্তি করে সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। অনেক যত্ন করে তারা হৃদির অগোছালো রূপটাকে নিখুঁতভাবে সাজালো। হৃদির সারা শরীর তাজা গাঁদা আর গোলাপ ফুলের গয়নায় একদম মুড়ে দেওয়া হলো। পার্লারের মহিলা যখন গাঢ় মেকআপ করতে চাইলেন, হৃদি চোখ ভর্তি জল নিয়ে মিনতি করলো যেন তাকে বেশি গর্জিয়াস সাজানো না হয়। হৃদির করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজের এক মায়াবী ছোঁয়া দিলেন তার মুখে।
চুলগুলো ব্রাশ করে আলগাভাবে ফুলিয়ে তুলে গাঁদা আর গোলাপ ফুলের মাঝখানে 3 পরতের একটা টিকলি বসিয়ে দিলেন। সবটুকু সাজ শেষ হওয়ার পর যখন হৃদি সবার সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট হা হয়ে গেল। সাদা ধবধবে ফর্সা শরীরে সবুজ পাড়ের গাঢ় হলুদ শাড়ি, তাতে লাল তাজা গোলাপ আর গাঁদা ফুলের মালায় হৃদিকে যেন স্বর্গের কোনো এক চ্যুত অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সেই রূপকে যেন আরো অপার্থিব করে তুলেছে। শুভ্রা তো উত্তেজিত চিৎকার করে উঠল। ওয়াও রিদি, আমি জাস্ট থ হয়ে গেছি। আজ তোর উপর থেকে আমি চোখ ফেরাতে পারছি না রে। বিশ্বাস কর, যদি আমি ছেলে হইতাম তবে এখনই তোরে কাজে ডেকে বিয়ে করে ফেলতাম। শুভ্রার এমন সরাসরি প্রশংসায় হৃদি লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়ল। জীবনের এই প্রথম সে শাড়ি পরল। এর আগে কখনো তার এই অঙ্গে শাড়ি ওঠেনি। হৃদি ম্লান চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো আয়নায় এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়ে আছে। সুন্দর, সত্যি অনেক সুন্দর লাগছে তাকে, কিন্তু এই সৌন্দর্য হৃদির চোখে ধরা পড়ছে না। পড়বেই বা কি করে? যার আত্মার ভেতরটা পুরো ছাই হয়ে গেছে, তার কাছে বাইরের এই উজ্জ্বল রঙগুলো আজ বড় বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বিষের মতো মনে হচ্ছে। হৃদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা মিহি আর পাখি বাইরে নিয়ে আসলো। বাইরে পা রাখতেই উৎসবের চড়া আলোয় হৃদি যেন আরো বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলে চোখ মুহূর্তে স্থির হয়ে আটকে গেল হৃদির ওপর। তারা মুগ্ধ হয়ে হৃদিকে দেখছে আর একে অপরের কানে কানে কি যেন বলছে। হৃদির প্রতিটা পদক্ষেপ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই তখন সেলফি তোলা আর হাসি ঠাট্টায় ভীষণ ব্যস্ত। কিন্তু হৃদির কাছে ওই অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলো তীরের মতো বিছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্তি অনুভব করতে লাগলো। এক মুহূর্ত সেখানে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠল। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভেতর ঢুকে পড়ল। হৃদিকে দেখে সাহেরা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখে মুখে এক রাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে হৃদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, আমার রীতি মাকে তো আজ বড্ড সুন্দর লাগছে। একদম পরীর মতো লাগছে রে। হৃদি ম্লান মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা দিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার চোখে মুখে কিছুটা অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সাহেরা চৌধুরীকে বললেন, কি গো সাহেরা, শুভ্র কই? নেহাদের বাড়ি থেকে তো মেহমানরা চলেই আসলো। তোমার ছেলের কি এখনো রুম থেকে বের হওয়ার সময় হয়নি? ওকে নিচে আসতে বলো। সাহেরা চৌধুরী কপালে হাত দিয়ে আঁতকে উঠলেন। ব্যস্ত গলায় বললেন, ও মা, তাই তো আমিও না, ছেলেটা আমার একটু আগেই কফি চেয়েছিল। আমি মেহমান সামলাতে গিয়ে একদম ভুলেই গিয়েছিলাম। ও তো না পেলে রেগে আগুন হয়ে যাবে। বলে তিনি পাশে দাঁড়িয়ে থাকা রীতির দিকে ফিরলেন। এক প্রকার অনুরোধের সুরে বললেন, রিধি, তুই একটু যা তো মা, গিয়ে তোর ভাইয়াকে ডাক দিয়ে নিচে নিয়ে আয়। আমি চট করে কফিটা বসিয়ে দেই। ছেলেটা আমার কফি না পেয়ে এতক্ষণে বোধহয় রাগে বোম হয়ে আছে। সাহেরা চৌধুরী আর উত্তরের অপেক্ষা করলেন না। এক প্রকার দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। হৃদির বুকের ভেতরটা তখন তীব্র এক অজানা আশঙ্কায় ধরফর করতে শুরু করেছে। প্রথমবার শাড়ি পরা, তার উপর এমন সাজ। এ অবস্থায় শুভ্রের সামনে যাবে, সে তো লজ্জা একদম কুকড়ে যাবে। কিন্তু সাহেরা চৌধুরীর কথা সে কোনোদিন অমান্য করতে পারেনি। তাই বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করলো। শুভ্রের রুমের দরজার সামনে আসতে হৃদির পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে হার্টবিট যেন কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। হৃদি কাঁপা কাঁপা হাত দিয়ে দরজায় সামান্য একটু ধাক্কা দিতেই সেটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। হৃদি অতি সন্তর্পণে চোরের মতো পা ফেলে রুমে প্রবেশ করলো। রুমের পরিবেশটা একদম নিস্তব্ধ গম্ভীর, ঠিক শুভ্রের ব্যক্তিত্বের মতো। কিন্তু শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি সারা ঘরে চোখ বোলালো, কোথাও কেউ নেই। হঠাৎ হৃদি ভাবলো শুভ্র হয়তো বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই বিছানার এক কোণায় পড়ে থাকা শুভ্রের ফোনটা গান গেয়ে উঠল। সেই নিস্তব্ধ ঘরে ফোনের রিংটোনটা যেন বোমার মতো ফাটল। হৃদির কলিজাটা একবার ধক করে উঠল।
সে হকচকিয়ে ফোনের দিকে তাকালো। ডিসপ্লেতে কারো নাম ভাসছে, আর ফোনের রিংটনে ইমরানের সে মায়াবী গানটা বাজছে, তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হৃদি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন এক জীবন্ত পাথরে পরিণত হলো। শুভ্রের মতো একজন কাঠখোট্টা গম্ভীর মানুষের ফোনে এমন রোম্যান্টিক রিংটোন, হৃদি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইমরানের দরাজ গলার ওই সুরটা পুরো রুমে গমগম করছে, তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হৃদির মনে হচ্ছে এই গানের প্রতিটি কথা যেন শুভ্র স্বয়ং তার কানের কাছে এসে বলছে। সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সেই গানের রেশটুকু অনুভব করতে লাগলো। হৃদি যেন এই রোম্যান্টিক গানের আবেশে মোহগ্রস্ত হয়ে এক মুহূর্তের জন্য যেন সব ভুলে গেল। কিন্তু সেই ঘোর বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কারো ভারী আর গম্ভীর পায়ের আওয়াজে পুরো ঘরটা যেন থমকে গেল। সেই চেনা অথচ গম্ভীর পদশব্দটা কানে পৌঁছাতে হৃদির শরীরের ভেতর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হৃদি খুব ধীরে ধীরে তার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, আর তাকানো মাত্রই তার আত্মাটা এক পলকে ছ্যাদ করে উঠল। মুহূর্তে মনে হলো বড় বড় বক্সগুলো বুঝি আর বাইরে পাচ্ছে না, ওগুলো এখন সরাসরি হৃদির বুকের ভেতর আছড়ে পড়ছে। বুকের ধরফরানিটা এতই তীব্র আর উচ্চ শব্দে হচ্ছে যে হৃদির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও বোধ হয় তার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছে। হৃদি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের মনি কাঁপছে, ঠোঁট দুটো ভয়ে আর বিস্ময়ে সামান্য ফাঁক হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার তীক্ষ্ণ চোখে দৃষ্টি যেন হৃদির অস্তিত্বকে ভেদ করে চলে যাচ্ছে। এ মানুষটি সামনে আসলেই যেন তার আগমনে হৃদির সারা পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। দরজায় হেলান দিয়ে দুই হাত বুকের উপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। হৃদি শুভ্রকে দেখা মাত্রই তড়িৎ বেগে নিজের মাথা নিচু করে ফেলল। শুভ্রের সেই গভীর চাহনি হৃদির সারা বুকে যেন প্রলয়ঙ্কারী সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে দিল। হৃদি নিজের অস্তিত্বকে ছোট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভেতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্রের রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর ভাঙা আর কাপা গলায় কোনো মতে বলল, ওই আসলে ভাইয়া, মামি আপনাকে ডাকছে, নিচে আসেন রেডি হয়ে, না হলে মামা রেগে যাবেন। কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই, তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মোহনী চোখে হৃদির দিকে এক পলকে তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নিঃশব্দ দৃষ্টির তীব্রতায় হৃদি ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরে বাতাসটুকু বুঝি কেউ শুষে নিয়েছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙ্গুলগুলো কসলাতে কসলাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া, এভাবে তাকিয়ে কি দেখছেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতে হৃদির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকালো। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে। হৃদি ঠিক যেন হাই ভোল্টেজ বিদ্যুৎ শটের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে? মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের সে ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাত মস্তক একবার অবজ্ঞা দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে। শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাউয়া নাকি জ্যাবরার মতো? হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমানে আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি? আমাকে কাউয়ার জেব্রার মতো লাগছে? শুভ্র মুখ আর নাক কুচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ, যে আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এই, তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসকাস্টিং। হৃদি মাথাটা একদম নিচু করে ফেলল। অভিমানী আর অপমানী তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি নিজে থেকেই পড়েছি। শুভ্র এবার নিজের কণ্ঠস্বর আরো এক ধাপ চড়িয়ে অত্যন্ত কড়া গলায় বলল, আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি, বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবে না তুই। লেট দ্যাট বি রিমেম্বার্ড।
শেষের কথাগুলো একদম কড়া ধমকের সুরে বলে শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের ওই ধমকে রীতি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রের চোখে একটু সুন্দর না? নিচে শুভ্রা আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু সে সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। হৃদির বুকটা হাহাকারে দুমড়ে মুচড়ে উঠল। অপমানে আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পেল না। চোখে নোনা জল গাল বেয়ে নামার আগে সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, কোনোদিন শাড়ি কেন, চাইবো এই চেহারা নিয়ে আপনার সামনে যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকে রাগে গজগজ করতে করতে নিজের টি শার্টটা খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়ালো। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটা তার চওড়া কাঁধ আর সুঠাম পিঠের ওপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনের জিম করা সেই কঠিন শরীরে পানির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তার বুকের সুগঠিত পেশি আর সিক্স প্যাক অ্যাপসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পৌরুষদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশিবহুল বাইসেপগুলো রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে গায়ের নীলাভ শিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংসী লুকটাই যথেষ্ট। শুভ্র দুই হাতে নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। কিন্তু মুহূর্তে সেই ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল। বুকটা কামার শালের মতো ওঠানামা করছে। শাওয়ারের পানি তার ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথা চুলগুলো অবাধ্যভাবেই মুঠো করে ধরল। নিজের অজান্তেই তার ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলে উঠল, অপসরা। শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপসরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও হৃদিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের আনন্দ আর ব্যস্ততায় এতই মগ্ন যে হৃদির অনুপস্থিতিটা কারো চোখে ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভেবেছে হৃদি আশেপাশে কোথাও আছে, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো খোদ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারো সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহাও নাকি বাড়ি থেকে একই কথা বলে বের হয়েছে। বিয়ের আগের মুহূর্তের এই লুকোচুরি দেখা করা নিয়ে দুই বাড়ির বড়রা খুব একটা উচ্চবাচ্য করলেন না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন। শহরের এক আভিজাত রেস্টুরেন্টের নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রের ঠিক পাশেই ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখে সেই শীতল চাউনি রেস্টুরেন্টের এসির বাতাসকেও যেন আরো হিমশীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলতে বাঁকা হাসি। সে কফিতে আয়েসি চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রের চোখের দিকে তাকালো। তারপর ন্যাকামি মেশানো স্বরে বলল, ওফ শুভ্র, আমার চুপ করে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এভাবে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশাল সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে এভাবে মূর্তির মতো বসিয়ে রাখার মানে কি? শুভ্র এবার খুব শান্তভাবে নেহার দিকে তাকালো। তার চোখের মনি দুটো স্থির আর শীতল। সে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করবো না নেহা। শুভ্রের এমন বিস্ফোরক মন্তব্যে নেহা একটু বিচলিত হলো না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তিতে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ একটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই কথা এখন বলে আর কোনো লাভ নেই শুভ্র। কাল আমাদের বিয়ে, হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা সময়। শুভ্রের চোখে মুখে কোনো ভাবান্তর হলো না। সে আগের মতো গম্ভীর গলায় বলল, তা কাল বিয়ে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, হয়ে যাবে, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে।
শুভ্র এবার একদম শান্ত চোখে নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা হবে না, এনি চান্স? নেহা একটু ঘাবড়ালো না। সে কফির কাপটা সরিয়ে রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি আর তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও। গেট রেডি ফর দ্যাট। শুভ্র এবার কিছুটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? ইজ দিস রিয়েলি কল্ড লাভ? নেহা শটান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ তো, শুধু ব্ল্যাকমেল কেন? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারবো, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র এবার সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ঘৃণার সাথে বলল, যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গই খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্রের সেই কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়িয়ে থাকা ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। নেহা এবার অপমানে আর রাগে রিরি করে উঠল। সে অগ্নি দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি কি আমার সাথে জোকস করছো? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্র এবার নিজের সোফায় একদম আয়েশ করে হেলান দিয়ে বসল। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বরফ শীতল গলায় বলল, নেহা, আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। তুমি কি সোজা আঙুলে বিয়েটা ক্যান্সেল করবে, নাকি আমাকে আঙুল বাগাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নেহা এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড বেশি জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের উপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিয়ে ডিল ক্যান্সেল করে দিই, তবে তোমার পুরো পরিবারকে রাস্তায় বসতে হবে কাল। শুভ্র নিজের জায়গায় অটল থেকে শান্ত গলায় বলল, সেটা নিয়ে তোমার এক ফোঁটাও ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো, বিয়ে ক্যান্সেল করবে কি না? নেহা জেদি গলায় শটান হয়ে বসে উত্তর দিল, একদম না, আমি চৌধুরী বাড়ি আর সাইফান শুভ্র চৌধুরীর ওয়াইফ হয়েই ছাড়বো। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। শুভ্র এবার আর কোনো তর্কে গেল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ আর সংকেতময় চাহনি দেখে ঈশান বুঝে নিল বস এখন কি চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছে। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি এখনই দেখাতে পারি। নেহা ভ্রুকুচকে অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ঈশান এবার তার ফোনটা দ্রুত হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি নেহার চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো দেখা মাত্রই নেহার সারা শরীর এক নিমিষে বরফের মতো শীতল হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তের মধ্যে তার সাজানো মুখে রং ফ্যাকাশে হয়ে গেল আর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তার ঠোঁট দুটো ভয় কাঁপতে শুরু করেছে। পরদিন সকালবেলা চৌধুরী বাড়ি যেন একটা জমজমাট মেলা। চারদিকে সাজ সাজ রব আর মানুষের গুঞ্জন। সবাই যার যার পছন্দ মতো দামি পোশাক পরে তৈরি হচ্ছে রাজকীয় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। হৃদিও তৈরি হয়েছে একদম সাদামাটা ভাবে। সবার ভিড়ে নিজেকে মিশিয়ে নিয়েছে সে। তার ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটাকে পাথরের মতো শান্ত রেখেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ বিয়ে বাড়ি থেকে ফিরে সে কাঁদবে, অনেক কাঁদবে। ততক্ষণ কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনে ব্যথাটা একটু শান্ত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, যার বিয়ে সেই বরেরই কোনো পাত্তা নেই। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ শুভ্রের রুমের দরজা এখনো খুলেনি। সোহান চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় কড়া নেড়েছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। মেহমানরা সব রেডি, অনেকে তো গাড়িতে গিয়ে বসেও পড়েছে। বাড়ির আত্মীয় স্বজনেরা হলরুমে বসে অপেক্ষা করছে। হৃদি, শুভ্রা, পাখি আর মেহিদের সাথে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন। রাগে তার কপালটা কুঁচকে আছে। অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে শুভ্রা উত্তেজিত হয়ে চিল্লিয়ে উঠল, ওই তো ভাই আসছে।
সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু পরক্ষণে উপস্থিত সবাই যেন একটা বড়সড় শক খেলো। যেখানে শুভ্রের পরনে থাকার কথা জমকালো শেরওয়ানি, সেখানে সে একটা সাদা ধবধবে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরে নামছে। চুলগুলো হালকা ভেজা, যা কিছুটা অবাধ্যভাবে তার কপালের ওপর লেপ্টে আছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তি খেলা করছে। শুভ্র সোজা নিচে নেমে কারো দিকে এক পলকও না তাকিয়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। তারপর সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে খুব স্বাভাবিক গলায় বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। পুরো হলরুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বিয়ে লগ্ন পার হয়ে যাচ্ছে, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, আর বর এখন খেতে চাইছে, তাও আবার এই সাদামাটা পোশাকে। সাহেরা চৌধুরী কথা বাড়ালেন না। তিনি তড়িঘড়ি করে শুভ্রের সামনে খাবার বেড়ে দিলেন। শুভ্র যেন চারপাশের এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে। সে বেশ আয়েশ করে নিঃশব্দে খেতে লাগলো। এতক্ষণ সোহান চৌধুরী দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখলেও শুভ্রর এই চরম নির্লিপ্ততা দেখে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি হনহন করে শুভ্রের পাশে এসে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন, শুভ্র, তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলতে হবে বিয়ের দিন বরের কি করতে হয়? হোয়াট ইজ রং উইথ ইউ? আমরা সবাই যে এখানে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি, সেটা কি তোর চোখে পড়ে না? তোর আজ বিয়ে, আর তুই এত স্বাভাবিক আচরণ করছিস কিভাবে? বাবার এক নাগারে ধেয়ে আসা এতগুলো প্রশ্নের মুখেও শুভ্র একটুও ঘাবড়ালো না। সে খুব ধীর স্থিরভাবে তার প্লেট থেকে এক লোকমা মুখে তুলে নিল। তারপর বাবার দিকে না তাকিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, আব্বু, আপনি তো শিখিয়েছেন খাওয়ার সময় কথা বলতে নেই। শুভ্রর এমন ঠান্ডা আর যুক্তি নির্ভর জবাবে সোহান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি আবারও গর্জে উঠে বললেন, শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে। শুভ্র এবার কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তে খাবার চিবোতে লাগলো। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাহেরা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন, আপনি একটু শান্ত হন, ও খাওয়া শেষ করে রেডি হতে যাচ্ছে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্তি নিয়ে সোফায় ধপ করে বসলেন। শুভ্র তখনও নিজের জগতেই আছে। চারপাশের এই হুলস্থুল যেন তাকে স্পর্শই করছে না। সে নিরুদ্বেগ চিত্তে খেয়ে যাচ্ছে। তোর্য শুভ্রের এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপ টিপ পায়ে এগিয়ে এসে শুভ্রর একদম পাশে দাঁড়ালো। তারপর ফিসফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস কর, জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখি নাই। তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ের দিন দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখন আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ সাম শেম ম্যান। বাহ ভাই বাহ, তুই সেরা। শুভ্র এক পলক আর চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রের সেই বরফ শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই তুর্য একদম চুপসে গেল। সে মনে মনে ভাবল, বাপরে, এ তো জ্যান্ত যমরাজ। তুর্যর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনে নাম্বারটা দেখে সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বললেন, এই যে খানবাড়ি থেকে ফোন এসেছে, নিশ্চয়ই তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখানে যমরাজের মতো বসে বসে গিলছে, যেন আজ তার বিয়ে নয় অন্য কারো। কথাটা বলে তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগী কণ্ঠ নয়, বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠ ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখে যে আপনাদের সামনে দাঁড়াবো তা তো ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়ে গেছে। সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। শুভ্রকে সে বিয়ে করতে পারবে না। আই এম সো সরি ভাইজান, আমাদের মাফ করে দেন, আমরা সত্যি লজ্জিত। মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওপাশ থেকে খট করে কলের লাইনটা কেটে গেল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল এহসান দ্রুত এগিয়ে এসে উদ্বেগের সাথে বললেন,
কি হলো বাইসাব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি অস্ফুট স্বরে কাঁপা গলায় বললেন, নেহা পালিয়ে গেছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো হলরুমে যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পূর্ণ, অথচ কোণে নেই। সবার মাঝে যদি কেউ একদম নিষ্পৃহ থাকে সে হলো শুভ্র। সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কি হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে সোজা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা রীতির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, রেদি, আমার রুমে আয়। কথাটা বলে শুভ্র আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সে হন হন করে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল। শুভ্রের এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। এদিকে হৃদি শুভ্রর হঠাৎ এমন ডাকে একদম কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল, বললেও কম বলা হবে। এ পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকলো? তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন হৃদির সারা শরীরে বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এ আনন্দটা যেন বাদ মানছে না হৃদির মনে। তার এখন ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুড়ে নাচতে, কিন্তু শুভ্রের সেই গম্ভীর ডাকটা মাথায় আসতেই তার সবটুকু আনন্দ আবার ভয়রূপ নিল। লন্ডন মানে এক মায়াবী কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টির শহর। চারিদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথুরে দালান, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোতলা বাস আর টেলিফোন বুথ। আকাশে সবসময় একটা ধূসর মেঘের খেলা চলে, যা শহরটাকে এক অদ্ভুত রাজকীয় আভিজাত্য আর রহস্যময়তায় মুড়িয়ে রাখে। লন্ডনের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরটা এখন এক ধ্বংসস্তূপ। নেহা যেন এক উন্মাদিনী। তার ড্রয়িং রুমে দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেওয়ালের পেন্টিংগুলো রেহাই পায়নি। সে সব আছড়ে আছড়ে ভাঙছে। কাল রাতে সে যান বাঁচিয়ে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এসেও তার বুকে জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্যে হয়ে উঠেছিল, যার জন্য সে সবকিছু বাজি রেখেছিল, সে শুভ্রকে হাতের মুঠোয় পেয়েও এভাবে হেরে গেল। ভাবতে গেলেই নেহা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠছে। কিছুক্ষণ পর রুমে দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে ঢুকলো এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত, আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং, আর সেই সুগঠিত বুক ও পিঠ জুড়ে আঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলে ঢালা শর্ট প্যান্ট। এই যুবকটি আর কেউ নয়, নেহার বড় ভাই আরহাম খান নির্ভান। লন্ডনের অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি সে, পুরো দস্তর এক মাফিয়া। নেহা এই বিপদের সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। নির্ভান এক হাতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গলায় সে বলল, কুল ডাউন নেহা, নে এটা খা, মাথা একটু ঠান্ডা কর। নেহা লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মাথা কিভাবে ঠান্ডা করব ভাইয়া? শুভ্র আমাকে অপমান করেছে, ও আমাকে গুল খেতে বলেছে। আই ক্যান টলারেট দিস। নির্ভান কোকটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সোফায় আয়েশ করে বসে সিগারেটে লম্বা একটা টান দিল। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উড়িয়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেভার গেট ইমোশনাল বিফোর আ ডিল। তুই আগেই কোকটা খা, ঠান্ডা কর মাথা, তারপর সব আমাকে খুলে বল। নেহার রাগে ফুঁসতে ফুঁসতেই কোকের ক্যানে চুমুক দিল। তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে। নির্ভান সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুভ্র, নাইস নেম। আমার বোনটার মন কেড়েছে একটা চোর। চুরির ফল তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটা বলেই নির্ভান সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই এই শুভ্রকে চিনিস কিভাবে? হাউ ডিড ইউ মিট হিম? নেহা কোকটা টেনে শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, চৌধুরী গ্রুপের অফিসের সিও সে।
আগে সোহান আঙ্কেল বসতেন, আমি ড্যাডির সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম। কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটা আঙ্কেলের একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী। প্রথম দেখা থেকেই ওকে আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার যেভাবেই হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। নির্ভান কিছু একটা গভীর চিন্তা করলো। তার ট্যাটু আঁকা আঙ্গুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তোর তো বিয়ে হতে যাচ্ছিল, সব তো সেটেল ছিল, তাহলে হঠাৎ শুভ্র তোর সাথে এমন কি করলো যার জন্য তোকে ওভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো? হোয়াট হ্যাপেন জাস্ট বিফোর দ্য ওয়েডিং? হৃদি নেহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো। তার মাথায় এখন হাজার প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটাকে এই বিয়ে নিয়ে বেশ উত্তপ্ত আর খুশিই দেখেছিল। তাহলে হঠাৎ এমন কি হলো? পরক্ষণেই সে নিজের মনকে মনে মনে একটা বড়সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে সেটা দিয়ে আমার কি কাজ? পালিয়েছে এটাই তো মেঘ না চাইতেই জল। আমার শুভ্র ভাই অন্তত ওই ডাইনির হাত থেকে তো বেঁচে গেল। ভাবতে হৃদি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করে বলতে লাগলো, উফ, কি যে আনন্দ লাগছে! শুভ্র ভাই, ও আমার শুভ্র ভাই, ও আমার প্রিয়দর্শন পুরুষ, আমালি তুই তো আলাবু। হৃদি যেন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর ফোন থেকে একটা দেহাতি চটুল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে ওড়াধরা নাচতে লাগলো। তার মনে হচ্ছে বুকের ওপর থেকে যেন হিমালয় পাহাড় সরে গেছে। ফোনে তখন তার স্বরে গান বাজছে, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাসা দিব একটা ঘুম। হৃদি গানে তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর ভাবছে যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু সে ভুলে গেছে যে কয়েক মিনিট আগে শুভ্রতাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে।